গুড মর্নিং। আমি আবার এলাম তোমাদের গুণোত্তর প্রগতির যে অংশটা আগে হয়েছিল তার পরবর্তী অংশ নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই গুণোত্তর প্রগতির মানে প্রশ্নমালা 9C এর সংক্ষিপ্ত 8 পর্যন্ত নিশ্চয়ই করে নিয়েছো। এখন আমরা দেখব সংক্ষিপ্ত 9 এবং তার পরবর্তী অঙ্কগুলো কিভাবে করা যাবে। দেখো সংক্ষিপ্ত 9টা এ বি সি ডি গুণোত্তর প্রকৃতিতে থাকলে দেখাও যে পরপর 3টে প্রশ্ন আছে, 4টে প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে করব? তাহলে 9-1 বলেছে এ বি সি ডি গুণোত্তর শ্রেণীতে আছে আর প্রমাণ করতে হবে যে a - b এর হোল স্কয়ার, b - c এর হোল স্কয়ার, c - d এর হোল স্কয়ার ও গুণোত্তর প্রকৃতি থাকবে। তো এইগুলো কিন্তু খুব সহজভাবে আমরা করতে পারবো, যেটা সমান্তরাল প্রকৃতিতে যেভাবে করেছিলাম ওইভাবে নয়, তার থেকেও অনেক সহজ পদ্ধতি আমরা করতে পারবো। সেটা কিভাবে? দেখো, মাধ্যমিকে আমরা এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে অনেকগুলো প্রমাণ করেছিলাম, মনে পড়ছে? তো সেই সমানুপাতের প্রমাণ থেকেও এগুলো আমরা খুব সহজে করতে পারবো। তো এবিসিডি গুণোত্তর শ্রেণীতে থাকাও যা এবিসিডি ক্রমিক সমানুপাতি হওয়াও কিন্তু তাই একই ব্যাপার। সেই জন্য এবিসিডি গুণোত্তর শ্রেণীতে আছি, তার মানে আমরা বুঝে ফেলতে পারবো যে এবিসিডি ক্রমিক সমানুপাতি। তার মানে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান হচ্ছে কে, এটা আমরা ধরে নিতে পারবো। ঠিক আছে? তাহলে এবিসিডি যদি গুণোত্তর শ্রেণীতে থাকে তাহলে আমরা জানি এদের অনুপাতগুলো সব সমান হয়, কমন রেশিও 1/k। তো এইগুলো সমান ধরার জন্য আমরা এখান থেকে পেয়ে যাব a সমান হচ্ছে b কে, b সমান হবে c কে আর c সমান হবে d কে। এখানে যদি d কে টা বসাই তাহলে এটা হয়ে যাবে d কে স্কয়ার, আর এখানে b এর জায়গায় যদি d কে স্কয়ারটা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে d কে কিউব। মনে পড়ছে? মাধ্যমিকে ঠিক এরকম অঙ্ক আমরা করেছিলাম। আর এইটাকে আমরা কি করব, কি প্রমাণ করতে হবে সেটা লিখে নেব। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, এই তিনটে গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে আমাদের প্রমাণ করতে হবে a - b এর হোল স্কয়ার বাই b - c এর হোল স্কয়ার সমান b - c এর হোল স্কয়ার বাই c - d এর হোল স্কয়ার। এইটা প্রমাণ করলেই হবে। তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। একটা জিনিস বলছি, এইগুলো আমরা গুণোত্তর শ্রেণীতে থাকলে, এবিসি গুণোত্তর শ্রেণীতে থাকলে আমাদের এটা প্রমাণ করলেই হয় a বাই b সমান b বাই c, এটা প্রমাণ করলেই হয়ে যাবে যে এরা গুণোত্তর শ্রেণীতে থাকে। অথবা b বাই a সমান c বাই b, কমন রেশিও, যেটা কমন রেশিও কিন্তু এটা নয়, a বাই b, b বাই c গুলো কমন রেশিও নয়, কিন্তু এটা প্রমাণ করলেই গুণোত্তর শ্রেণীতে আছে প্রমাণ কিন্তু হয়ে যাবে, কারণ এর উল্টোটা হচ্ছে কমন রেশিও। তাহলে আমাদের এইটা প্রমাণ করলেই এরা যে গুণোত্তর শ্রেণীতে আছে সেটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইডটা নেব, a - b এর হোল স্কয়ার বাই b - c এর হোল স্কয়ার। a মানে হচ্ছে d কে কিউব মাইনাস d কে স্কয়ার বাই b মানে হচ্ছে d কে স্কয়ার, c মানে হচ্ছে d কে। এটা টোটালি হোল স্কয়ার, কারণ দুটি স্কয়ার আছে, সামগ্রিকভাবে স্কয়ার হয়ে গেল। এখন কমন নিতে হয়, মনে পড়ছে দেখো তোমরা ক্লাস 10 এ করেছিলে, কমন নিলে পরে আমরা পাচ্ছি k - 1, নিচেতে কমন যাচ্ছে d কে, তাহলে এখানেও হবে k - 1, সবার স্কয়ার আছে, k - 1 কেটে যাচ্ছে, d কেটে যাচ্ছে, একটা k কেটে যাচ্ছে, তাহলে পেলাম আমরা k স্কয়ার। ঠিক আছে? এখন আমরা রাইট হ্যান্ড সাইডটাকেও যদি দেখিয়ে দিতে পারি যে ওটাও k স্কয়ার হচ্ছে তাহলেই হয়ে যাবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো কি আছে, b - c এর হোল স্কয়ার বাই c - d এর হোল স্কয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো b, b মানে হচ্ছে c কে, ও b মানে হচ্ছে d কে স্কয়ার, আর c মানে হচ্ছে d কে, c মানে হচ্ছে d কে আর এটা হচ্ছে d এর হোল স্কয়ার। উপরে কমন যাচ্ছে d কে, তাহলে হবে k - 1, k - 1, আর নিচে কমন যাচ্ছে d, তাহলে হচ্ছে k - 1 এর হোল স্কয়ার আছে। তাহলে
কে মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, ডি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, অতএব এটা প্রমাণিত। তাহলে বুঝতেই পারছো যে 9 এর যে অঙ্কগুলো রয়েছে এবিসিডি ক্রমিক সমানুপাতি বা এবিসিডি গুণোত্তর শ্রেণীতে থাকলে আমরা খুব সহজেই প্রমাণগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 10 এরটা। তো 10 এর এতে বলেছে এ বি সি তিনটে সংখ্যা একটা শর্ত সিদ্ধ করে, শর্তটা দেওয়া আছে a প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ বি প্লাস বি সি এর হোল স্কোয়ার, এই শর্তটা সিদ্ধ করে। তাহলে এবিসি গুণোত্তর শ্রেণীতে আছে, এটা প্রমাণ করতে হবে। কিচ্ছু না, এটা গুণ করে দেবে আর এটা হোল স্কোয়ারটা ভেঙে দেবে, এটা গুণ করে দেবে, এটা হোল স্কোয়ারটা ভেঙে দেবে, দিয়ে দেখবে কেটে যাবে। কেটে যাওয়ার পর বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এসি, আমাদের প্রমাণ করতে হবে বি স্কোয়ার মাইনাস এসি সমান হচ্ছে 0, এই প্রমাণটা আমাদের নিয়ে আসতে হবে। বি স্কোয়ার মাইনাস এসির হোল স্কোয়ার আসতে পারে, তাহলে বি স্কোয়ার মাইনাস এসির হোল স্কোয়ার সমান 0 আসবে, সেখান থেকে বি স্কোয়ার মাইনাস এসি সমান 0 বা বি স্কোয়ার সমান এসি, অর্থাৎ এবিসি গুণোত্তর শ্রেণীতে আছে। নিশ্চয়ই এটা করতে পারবে। আর 10 এর 2 এবিসি গুণোত্তর শ্রেণীতে আছে বলেছে, তো এবিসি গুণোত্তর শ্রেণীতে থাকলে যেহেতু বলে দিয়েছে আমরা 9 এর মতো করেই করব, তার মানে ধরে নেব এ বি সি ক্রমিক সমানুপাতি, অর্থাৎ আমরা কি করব তাহলে a বাই বি, 10 এর 2টার জন্য বলছি, 10 এর 2টাতে যেহেতু বলা আছে এ বি সি গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে আমরা লিখব a বাই বি সমান b বাই সি সমান k। তাহলে 10 এর 2টার জন্য আমরা কি করব, a বাই বি সমান b বাই সি সমান k ধরে নেব। তারপরে যেটা প্রমাণ করতে বলেছে একবার লেফট হ্যান্ড সাইড একবার রাইট হ্যান্ড সাইড করে প্রমাণ করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো 11টা, খুব ভালো একটা অঙ্ক। বলেছে একজন বালক প্রথম দিনে 1 টাকা, বলছি আমি যখন অঙ্কগুলো ভিডিওতে দেখবি তখন সামনে যেন বইটা খুলে রাখবি, বইটা পড়ার পর তারপরে ভিডিওটা দেখবে, তাহলে খুব সুন্দর বুঝতে পারবে। ঠিক আছে, তো 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এইভাবে সঞ্চয় করে 10 দিনে মোট কত টাকা সঞ্চয় করে। বুঝতেই পেরেছো 10 দিনে মোট কত টাকা সঞ্চয় করে, তার মানে তোমাকে যোগ করতে বলেছে, তাই না? তার মানে এটা একটা গুণোত্তর শ্রেণীতে রয়েছে 1 2 4 8 টাকা, একটা গুণোত্তর শ্রেণীতে 10 দিনে কত টাকা সঞ্চয় করতে পারবে, তার মানে 10 দিনে কত টাকা সঞ্চয় হবে, প্রথম দিনে 1 টাকা, তারপরে 2 টাকা, তারপরে 4 টাকা, তারপরে 8 টাকা, এইটার 10টা পদ পর্যন্ত আমাদের যোগ করতে হবে। তার মানে S10 বের করতে হবে। তাহলে S10 ইকুয়াল টু হচ্ছে 1 ইনটু, এখানে 8টা হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 10 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 টাকা। বুঝতেই পেরেছো, 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 টাকা মাইনাস 1 টাকা, তার মানে 10 1023 টাকা। তো এইটা 10 দিনে সঞ্চয় হবে যদি এইভাবে সঞ্চয় করতে থাকো। এটা এইভাবে সঞ্চয় করতে করতে যদি তুমি 2 মাস মানে 60 দিন সঞ্চয় করে ফেলতে পারো, তাহলে তুমি যে বিপুল পরিমাণ টাকার মালিক হয়ে যাবে, সেটা তুমি রাখার মতো জায়গায় খুঁজে পাবে না। একবার দেখবে চেষ্টা করে। ঠিক আছে, তারপরে দেখো 12 অঙ্কটা আগে করবে, আমি আবার বলছি বইটা কিন্তু আগে খুলে নেবে তারপরে ভিডিও দেখবে। তো অঙ্কটা পড়ে নাও। দেখো এখানে কি বলেছে, বিনা সুদে 9841 টাকা ধার করে, তাহলে এটা কি, এটা হচ্ছে মোট মানে হচ্ছে এসএন। তাহলে 12 অঙ্কটাতে কি কি দেওয়া আছে, দেওয়া তথ্যগুলোকে প্রথমে সিম্বল দিয়ে লিখে নাও। এসএন হচ্ছে 9841 টাকা। তারপরে কি বলেছে দেখো, 9টা মাসিক কিস্তি, তার মানে এন হচ্ছে 9, আর কি দেওয়া আছে সেগুলো তুলে নাও। প্রত্যেক কিস্তির পরিমাণ আগের কিস্তির 3 গুণ, তার মানে এখানে 8টা বলে দিল 3, আর কি বলে দিল শেষ কিস্তির পরিমাণ কত, প্রশ্নটা হচ্ছে টিএন কত। তো এসএন এর সূত্রটা আমরা বসিয়ে নেব। এসএন এর সূত্র থেকে প্রথমে আমরা এটা বার করব, এখানে এটা তো দেওয়া নেই, তাহলে এসএন এর সূত্রটা বসালে সেখান থেকে আমরা এই তিনটের সাহায্য নিয়ে প্রথমে এটাকে পাবো, আর এটাকে যখনই পেয়ে যাব তারপরে আমরা টিএন বার করতে পারবো। ঠিক আছে, পারবে নিশ্চয়ই। ঠিক একইভাবে 13টাও হয়ে যাবে। এখন দেখো 14টা কি করতে বলেছে, 14 অঙ্কটা পড়ো। দুটো ধনাত্মক সমান্তরীয় মধ্যক হচ্ছে 15 আর তাদের গুণোত্তরীয় মধ্যক হচ্ছে 12।
সংখ্যা দুটি বের করো। তাহলে দেখো দুটো সংখ্যার সমান্তরীয় মধ্যক হচ্ছে 15, গুণোত্তরীয় মধ্যক হচ্ছে 12। তাহলে সংখ্যা দুটো আমরা যদি ধরি সংখ্যা দুটি একটা x একটা y, তাহলে আমরা এটা লিখতে পারবো x প্লাস ওয়াই বাই টু সমান্তরীয় মধ্যক, এটা হচ্ছে 15, বা x প্লাস ওয়াই সমান হচ্ছে 30। এটা একটা সমীকরণ। আর একটা হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক মানে হচ্ছে রুট ওভার এক্স ওয়াই, এটা হচ্ছে 12, প্লাস মাইনাসও দিতে পারো। তাহলে বর্গ করে দিলে আমরা পাবো এক্স ওয়াই সমান 144। এটা 2 নম্বর সমীকরণ। সমাধান করতে হবে। তো সমাধান করলে দুটো দুরকম সমীকরণ আছে। দুটো যদি দুরকম সমীকরণ থাকে তাহলে সমাধান করার সহজ পদ্ধতি হচ্ছে পরিবর্তন। তাহলে পরিবর্তনটা আমরা কিভাবে করব? এখান থেকে x বা y যে কোনো একটাকে যদি বের করে নিই, এটা 2 নম্বর, এটা থেকে আমরা এটাতে যদি বসিয়ে দিই 1 নম্বরে yটাকে, তাহলে 1 নম্বর থেকে পাই x প্লাস 144 বাই x সমান হচ্ছে 15। এইটা তারপরে আমরা দেখো মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, x স্কয়ার মাইনাস 15x প্লাস 144 সমান হচ্ছে 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করে x এর মানটা আমরা পেয়ে যাব। আর x পেয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিশ্চয়ই y টা বের করতে পারবো, তাহলে হয়ে যাবে নিশ্চয়ই। ঠিক আছে, তারপরে দেখো 15টা অঙ্কটা করে নেবে আগে। বলেছে এবিসি গুণোত্তর শ্রেণীতে আছে x y যথাক্রমে a ও b এবং b ও c এর সমান্তরীয় মধ্যক। তো এই তথ্যগুলোকে প্রথমে খাতায় তুলে নেবে। এবিসি গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে আমরা লিখতে পারি b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ac, এটা দেওয়া আছে। আর বলেছে x হচ্ছে a ও b এর সমান্তরীয় মধ্যক, তার মানে a প্লাস b বাই 2 এটা সমান হচ্ছে x, আর b প্লাস c বাই 2 এটা সমান হচ্ছে y। এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে। তাহলে সবসময় আমরা কি করব? দেওয়া তথ্যগুলোকে খাতায় তুলে নেব। তারপরে দেখো প্রশ্নতে কি আছে, 1 নম্বর প্রশ্ন যেটা প্রমাণ করতে দিয়েছে, বলেছে a বাই x প্লাস c বাই y এটা সমান 2 প্রমাণ করতে দিয়েছে। তো এখানে আমরা কি করব? এই x এর মানটা এখানে বসাবো, y এর মানটা এখানে বসাবো। দেখো লেফট হ্যান্ড সাইড দিচ্ছি, x এর মান হচ্ছে a প্লাস b বাই 2, তাহলে 2 টাকে উপরে লিখছি, c y এর মান হচ্ছে b প্লাস c বাই 2, তাহলে 2 টাকে উপরে লিখছি, লসাগু হচ্ছে a প্লাস b ইনটু b প্লাস c। তাহলে b প্লাস c এর সঙ্গে 2a গুণ, তাহলে 2 টাকে যদি আমরা বাইরে রাখি তাহলে গুণ করে দিলে পাচ্ছি ab প্লাস ac। এখানেও 2 টাকে যদি বাইরে রাখি পাচ্ছি আমরা ac প্লাস bc। ঠিক আছে, এখন নিচেরটাকেও যদি আমরা গুণ করে নিই তাহলে কি পাবো? উপরে 2 টাকে কমন নিয়ে লিখলে পাবো ab প্লাস 2ac প্লাস bc। নিচেতে যদি গুণ করে নিই তাহলে পাচ্ছি আমরা ab প্লাস ac প্লাস b স্কয়ার প্লাস bc। এরপর আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এখনো কিন্তু এই তথ্যটাকে কোনো কাজে লাগাইনি। হয় আমাদের কি এমন সিদ্ধান্ত নিতে হবে যাতে করে আমাদের এইটুকু চলে আসবে। তাহলে হয় বি স্কয়ারের জায়গায় এসি অথবা এসি জায়গায় বি স্কয়ার কোনো একটা বসিয়ে আমাদের সিদ্ধান্তটা ঠিক করতে হবে। দেখো এসির জায়গায় বি স্কয়ার বসালেও হয়ে যাবে, এসির জায়গায় যদি বি স্কয়ার বসাই এখানে আর এখানে বি স্কয়ার বসিয়ে দিলেই কিন্তু আমাদের উপর নিচে কেটে যাচ্ছে। আবার যদি আমরা বি স্কয়ারের জায়গায় এসি বসাই, বি স্কয়ারের জায়গায় যদি এসি বসাই তাহলে এসি এসি 2ac আর 2ac মানে পুরোটা কেটে যাচ্ছে, 2 থেকে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা শেষ করতে পারবে। মনে থাকবে কি বললাম? হয় বি স্কয়ারের জায়গায় এসি বসাবো অথবা এসির জায়গাগুলোতে বি স্কয়ার বসাবো। ওকে, আর 2 নম্বরটাও তাই। 2 নম্বরটা দেখো 1/x + 1/y, তাহলে 2 নম্বরে আমাদের যেটা রয়েছে, 2 নম্বরে 1/x + 1/y এটা আছে সমান 2/b। তো একই রকম ভাবে আমরা করব, এগুলো 1 বসাবো, এগুলো যোগ করব, তারপরে হয় বি স্কয়ারের জায়গায় এসি অথবা স্কয়ারের জায়গায় বিসি বসিয়ে আমাদের
বিটাকে নিয়ে আসতে হবে, নিচে দিয়ে নিশ্চয়ই বি কমন যাবে, এটা তুমি মাথায় রাখবে, তাহলেই 2 নম্বরটাও হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 16 অঙ্কটা আগে করে নেবে। আমি কিন্তু সব অঙ্ক পরপর করে দিই না, এটা আমি বারবার বলে দিই, কারণ অঙ্ক শেখার জিনিস, অঙ্ক বুঝে নেওয়ার জিনিস। অঙ্ক বুঝে নিলে পরে, একটা অঙ্ক বুঝে নিলে সেই ধরনের সব অঙ্কই তুমি করতে পারবে। কিন্তু অঙ্ক যদি দেখে দেখে লিখে নাও, অঙ্ক যদি দেখে দেখে লেখার অভ্যাস হয়ে যায়, তাহলে অঙ্ক কোনোদিনই শিখতে পারবে না, কোনো অঙ্ক নিজেও করতে পারবে না। যতটুকু তুমি দেখতে পাবে, যতটুকু তুমি দেখে লিখতে পারবে, ততটুকুই তোমার হবে, বাকি কিন্তু হবে না। কিন্তু সেটা অঙ্ক শেখা নয়, অঙ্ক শিখতে হলে অঙ্ক বুঝে নিতে হবে, আমি কি বলছি সেটা শুনতে হবে, এবং সেই মতো কাজটা তোমাকে করতে হবে। আমি শুধুমাত্র রাস্তাটা দেখিয়ে দেবো, সেই পথটা কিন্তু তোমাকেই চলতে হবে, তাই না? দেখো 16টা আগে পড়ে নাও। বলেছি এবিসি সমান্তর শ্রেণীতে আছে, পড়ে নেওয়ার পর যে তথ্যটা ওখানে বলছে সেটাকে তুমি খাতায় তুলে নেবে। কিভাবে? বলেছে এবিসি সমান্তর শ্রেণীতে আছে, তাহলে সমান্তর শ্রেণীতে থাকার শর্ত কি? না, a প্লাস সি সমান হচ্ছে 2b, এইটা আমাদের কিন্তু বলে দিল এবিসি সমান্তর শ্রেণীতে আছে, তার মানে a প্লাস সি সমান 2b আমরা লিখে নেব। হলো এক্স ওয়াই জেড গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে এক্স ওয়াই জেড যদি গুণোত্তর শ্রেণীতে থাকে, তাহলে আমাদের কি বলে দিল? এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এইটাও আমাদের কিন্তু বলে দিল। ঠিক আছে, আর এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড নেব নিশ্চয়ই, তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিই, এটা আমাদের এক প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কি পাবো? দেখো x টু দি পাওয়ার b মাইনাস c আছে, আর z টু দি পাওয়ার a মাইনাস b আছে। তো আমরা যদি এই তথ্যটাকে একটু দেখি, গ্রাফে নিয়ে যাচ্ছি, a প্লাস c সমান 2b আছে, এটাকে নিশ্চয়ই আমরা এরকম লিখতে পারবো যে b মাইনাস c সমান হচ্ছে a মাইনাস b। ভালো করে দেখো, একটা b কে এদিকে নিয়ে এলাম আর c টাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, তো এই লাইন থেকে নিশ্চয়ই এটা লেখা যায়, তাহলে a মাইনাস b ও যা আর b মাইনাস c ও কিন্তু তাই। তাহলে আমরা যদি a মাইনাস b অথবা b মাইনাস c এর মধ্যে একটাকে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে b মাইনাস c টাকে যদি রেখে দিই, তাহলে z টু দি পাওয়ার a মাইনাস b এর জায়গাতেও আমরা b মাইনাস c টা লিখতে পারবো। ঠিক আছে, এটা পাশে থাকবে, তোমরা এটাও করে নেবে। তাহলে x আর z এর পাওয়ার যেহেতু একই, তাহলে x z কে আমরা এক জায়গায় করে দিতে পারবো। এবার দেখো দ্বিতীয় তথ্য, x সরি এটা xz সমান হচ্ছে y স্কয়ার, তাহলে এখানে নিশ্চয়ই আমরা y স্কয়ার বসাতে পারবো। এখন তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কোন পথ ধরে চলতে চাইছি, তো এই পথটাই তোমাদের জানা দরকার যে আমি কেন এটা করতে চাইছি। দেখো ভালো করে, দুটো বেস একই হয়ে গেল, তাহলে y এর পাওয়ার গুলো যোগ করে দিতে পারবো। তাহলে এটা কত হবে? 2b 2c c c, সবটাই y হয়ে গেল। তাহলে y এর পাওয়ারে আমরা কি পেলাম? 2b c c। এখন দেখো 2b c c মানে কিন্তু 0, তাই না? 2b c c মানে 0, অথবা 2b এর জায়গায় যদি আমরা a c লিখি তাও লিখতে পারি। তাহলে y 2b মানে হচ্ছে a c c c, তার মানে হচ্ছে y টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে 1, তার মানে আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম। খুব সহজ না? খুব সহজে করতে পারবে, কিন্তু সব কিন্তু একটু বুঝে নিয়ে তারপরে নিজে করবে, সেটাই সব থেকে ভালো। একটু দেখে নিলে তারপরে নিজে করো, ভিডিও দেখার দরকার নেই, যতটুকু দেখে হয়ে যাবে ততটুকুই করো। ঠিক আছে, তারপরে দেখো 17 অঙ্কটা ভালো করে পড়ো। বলেছি গুণোত্তর শ্রেণীভুক্ত তিনটে সংখ্যার সমষ্টি সত্য। তো গুণোত্তর শ্রেণীর সমষ্টি সত্য বলে দিলে আমাদের যে তিনটে সংখ্যা গুণফল দেওয়া থাকলে তাহলে আমরা a বাই আর আর ধরে নিলে সুবিধা পাওয়া যায়। কিন্তু যেহেতু গুণোত্তর শ্রেণীর যোগফল বলে দিয়েছি, গুণফল বলে দেয়নি, এখানে কিন্তু a বাই আর আর ধরে আমাদের কোনো সুবিধা পাবো না। সেই জন্য সংখ্যা তিনটেকে আমরা সাধারণভাবে এবিসি তিনটে সংখ্যা ধরে নিই। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা তিনটি এ বি আর সি। তাহলে এবার শর্তগুলো, যেহেতু তিনটে আননোন রাশি হয়ে গেল, আমাদের এটা মাথায় রাখতে হবে, যদি তিনটে আননোন রাশি দিতে দেয় আর তিনটে আননোন রাশির মান যদি বের করতে হয়, তাহলে অবশ্যই তিনটে সমীকরণ আমাদের চাই, তাছাড়া কিন্তু সমাধান করতে পারবো না। তো এখানে দেখা যাক তিনটে সমীকরণ কি কি দেওয়া আছে।
দেখো বলেছে সংখ্যা তিনটি গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে আমরা একটা সমীকরণ পেলাম বি স্কয়ার ইকুয়াল টু এসি, এটা একটা সমীকরণ হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় শর্ত, সংখ্যা তিনটের সমষ্টি 70, a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 70, দুটো সমীকরণ হয়ে গেল। আর একটা সমীকরণ আছে দেখো, প্রান্ত দুটির প্রত্যেকটির সঙ্গে 4 দিয়ে এবং মধ্যটিকে 5 দিয়ে গুণ করা যায়, তাহলে সমান্তর শ্রেণী গঠন করে। তার মানে 4a 5b 4c ab তে আছে, অতএব 4a প্লাস 4c সমান হচ্ছে 2 ইন্টু 5b, 2 দিয়ে যদি ভাগ করে নিই তাহলে হচ্ছে 2a প্লাস 2c সমান হচ্ছে 5b। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। বা আরেকটু যদি এগিয়ে যাই, a প্লাস c সমান আমরা পাচ্ছি 5b/2, এইটা আমাদের 3 নম্বর সমীকরণ। এবার সমাধান, এখানে যদি আমরা a প্লাস c টা বসিয়ে দিই, a প্লাস c এর জায়গায় 5b/2 বসালেই কিন্তু আমরা b এর মানটা ফার্স্টই পেয়ে গেলাম। এখন b এর মানটাকে নিয়ে এসে এখানে একবার আর এখানে একবার বসিয়ে দিয়ে a প্লাস c পাবো আর ac পাবো, ওখান থেকে পরিবর্ত পদ্ধতিতে সমাধান করে আমরা a আর c এর মানটা বার করতে পারবো। নিশ্চয়ই করতে পারবে। এটা নিচে শেষ করবে, তাহলে শুনবে এবং কি বলছি সেটা শুনে নিয়ে নিজে করতে হবে। কারণ অঙ্ক এটা নয় যে আমি করে দিলাম আর তুমি টুকে নিলে, সেটা কিন্তু অঙ্ক শেখা নয়, ঠিক আছে? তাহলে কি বলছি সেটা শুনে নেব, তারপরে নিজে করো, নিশ্চয়ই হবে। তারপরে দেখো 17-2, যে কোনো অঙ্ক আগে ভালো করে পড়বে, দরকার হলে দুবার তিনবার পড়ো, তারপর দেওয়া তথ্যগুলোকে খাতায় লেখো, সেই তথ্যগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলে নিশ্চয়ই করতে পারবে অঙ্কগুলো। দেখো এখানে দেওয়া আছে যে আর্তমপদ টিআর, আমরা জানি আর্তমপদকে টিআরই বলা হয়, তো টি2 টি8 টি32 গুণোত্তর শ্রেণীতে আছে। তার মানে এরা বলে দিল টি2 টি8 টি32 যে তিনটে পদ, সেই তিনটে পদ কিন্তু গুণোত্তর শ্রেণীতে থাকবে। তাহলে সমান্তর শ্রেণীতে তিনটে পদ আছে, আমরা ধরে নিচ্ছি সমান্তর শ্রেণীর প্রথম পদ, সমান্তর শ্রেণীর প্রথম পদ a আর সাধারণ অন্তর b, তাহলে টি2 এটা সমান্তর শ্রেণীর আটতম পদ কিন্তু টিআর, এটা খেয়াল রাখবে, গুণোত্তর বলেনি। এই জায়গাগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে, বা ভালো করে পড়লে এইগুলো বুঝতে পারবে। আটতম পদটা কিন্তু সমান্তর শ্রেণী বলেছে, সেই জন্য আমরা সমান্তর শ্রেণীর প্রথম পদ ধরলাম আর সাধারণ অন্তরটা ধরে নিলাম। তাহলে টি2 আমরা জানি a প্লাস b হবে, টি8 a প্লাস কত 7d হবে, মনে পড়ছে, আর টি32 হবে a প্লাস 31b। হলো, এই তিনটে পদ বলেছে গুণোত্তর শ্রেণীতে আছে। তার শর্তটা কি হলো, a প্লাস d বাই a প্লাস 7d সমান a প্লাস 7d বাই a প্লাস 31d, এইটা হচ্ছে শর্ত। ভালো করে দেখো, মাঝের পদটা স্কয়ার সমান হচ্ছে প্রথম ইনটু তৃতীয়, তো এইভাবে লেখা যায় বা এর উল্টো করেও লিখতে পারো, যেভাবে লিখবে ঠিক হলেই হলো। তাহলে সাধারণ অন্তর আর বের করতে বলেছে, তো এখানে আর বলতে কি, তার মানে আর বলতে এই তিনটে পদ, মানে আমাদের বের করতে হবে টি8 বাই টি2 কত, এইটা আমাদের প্রশ্ন, অথবা টি32 বাই টি8 কত, এইটা আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটাকেও কিন্তু আগে মার্ক করে নেবে, ঠিক আছে? এইটা আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব, দেখো এই দুটো আননোন রয়েছে, একটা সমীকরণ পেয়েছি আমরা, দুটো আননোন এ আর ডি, একটা সমীকরণ, সমাধান নিশ্চয়ই হবে না, কিন্তু আমরা এ ডি এর অনুপাতটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এ ডি এর অনুপাতটা বের করে নেব। তাহলে আমরা যেটা পাচ্ছি দেখো, a স্কয়ার প্লাস 31ab প্লাস ad প্লাস 31d স্কয়ার সমান a স্কয়ার প্লাস এটা হোল স্কয়ার হচ্ছে 14ad প্লাস 49d স্কয়ার। হলো, a স্কয়ার d স্কয়ার কেটে যাচ্ছে, ওই a স্কয়ারটা কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি দেখো 31 একে 32, এটা হচ্ছে 14, 32 থেকে 14 বিয়োগ করে দিলাম, তাহলে পাচ্ছি আমরা 28
18 AD সমান হচ্ছে 49 ডি স্কয়ার মাইনাস 31 ডি স্কয়ার। 49 থেকে 31 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 18 ডি স্কয়ার। তাহলে একটা ডি কেটে যাচ্ছে, 18টাও কেটে যাচ্ছে, তাহলে a ইকুয়াল টু হচ্ছে ডি। এইটা আমরা এডি এর অনুপাত পেলাম। এখন আমাদের এইটা বের করতে হবে t8/t2 কত, নিশ্চয়ই হয়ে যাবে। দেখো t8/t2, এটাই তো আমাদের প্রশ্ন, t8/t2 কত। তাহলে t8 মানে হচ্ছে a প্লাস 7d বাই a প্লাস d। তো d মানে যদি a হয় তাহলে a প্লাস 7a বাই a প্লাস a, তার মানে 8a বাই 2a, তার মানে হচ্ছে 4। তাহলে আমরা এটাই সাধারণ অনুপাত পেয়ে গেলাম 4। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো 18টা অঙ্কটা আগে পড়ে নাও, দেখে মনে হচ্ছে অঙ্কটা কি না কি, কিন্তু একটু পড়ে নিলে অঙ্কটা কিন্তু বুঝতে পারবে। বলেছে পি কিউ আর সমান্তর শ্রেণীতে আছে, বাস আর পড়ার দরকার নেই, যতটুকু পড়ছো অতটুকু আগে খাতায় লিখে ফেলো, নোট করে নাও। পি কিউ আর সমান্তর শ্রেণীতে আছে মানে কি বলে দিল, বলে দিল যে পি প্লাস আর সমান হচ্ছে 2কিউ, এইটা আমাদের বলে দিল। ঠিক আছে, আর কি বলেছে, প্রমাণ করো যে কোন গুণোত্তর শ্রেণী p-তম q-তম r-তম পদ তিনটিও গুণোত্তর শ্রেণীতে থাকবে। তাহলে কি প্রমাণ করতে বললো, কোন একটা গুণোত্তর শ্রেণী। তাহলে এখানে আমাদের ধরে নিচ্ছি গুণোত্তর শ্রেণীর প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অনুপাতটা হচ্ছে, আচ্ছা এটা ক্যাপিটাল A ধরলাম, এটা ক্যাপিটাল R ধরলাম, কারণ এখানে আমাদের p q r আছে, তাই না। তাহলে p-তম পদ মানে p-তম পদটা কি হবে, a r টু দি পাওয়ার p minus 1, q-তম পদ a r টু দি পাওয়ার q minus 1, r-তম পদ a r টু দি পাওয়ার r minus 1। প্রমাণ করতে হবে এই তিনটে গুণোত্তর শ্রেণীতে আছে। তাহলে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, তাহলে এইভাবে যদি আমরা লিখে নিতে পারি তাহলে আমাদের কিন্তু আর কোনো অসুবিধাই হবে না অঙ্কটা করে নেওয়ার। প্রমাণ করতে হবে a r টু দি পাওয়ার p minus 1 বাই a r টু দি পাওয়ার q minus 1 সমান a r টু দি পাওয়ার q minus 1 বাই a r টু দি পাওয়ার r minus 1, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করে প্রমাণ করি খুব সহজ প্রমাণ করতে পারবো। ভালো করে দেখো, লেফট হ্যান্ড সাইড নেব, a কেটে গেল, r টু দি পাওয়ার কত হবে p minus q। রাইট হ্যান্ড সাইড নেব, a কেটে গেল, r টু দি পাওয়ার কত হবে q minus r। আর এখানে দেখো কি দেওয়া আছে, একটা q কে যদি এদিকে নিয়ে আসি তাহলে p minus q সমান হবে q minus r। তাহলে p minus q যদি q minus r এর সঙ্গে সমান হয় তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সঙ্গে সমান হয়ে গেল। তাহলে ওটা আমাদের লিখে দিলেই হবে। বুঝেছো নিশ্চয়ই, তাহলে এটাও নিজে শেষ করতে পারবে। ওকে, তারপরে দেখো 19এরটা। তো 19এর যে অঙ্কটা দিয়েছে দেখো, অঙ্কটা পড়ে নাও আগে। n তম পদ বলেছে 3 টু দি পাওয়ার n প্লাস 2n, তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এখানে আমরা যদি n এর মান 1 বসাই তাহলে প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ আমরা পাবো। কিন্তু যে পদগুলো পাবো আমরা দেখি কিন্তু বুঝে ফেলতে পারছি, তোমরা বুঝে ফেলতে না পারলে দেখে লিখবে পরপর, t1 প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ লিখবে, দেখবে তারা গুণোত্তর শ্রেণীতেও নেই বা সমান্তর শ্রেণীতেও নেই। তখন আমরা যেহেতু এটা n তম পদ বলেই দিয়েছে যে tn হচ্ছে 3 টু দি পাওয়ার n প্লাস 2n, তো যদি পদগুলো গুণোত্তর বা সমান্তর শ্রেণীতে না থাকে, দিয়ে যদি আমরা n তম পদ পেয়ে যাই তখন আমরা কিভাবে যোগ করি, সমান্তর শ্রেণীতেও কিন্তু করেছিলাম, তখন আমরা লিখব এইভাবে t1 সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইনটু 1। মনে পড়ছে সমান্তর শ্রেণীতে এই রকম ভাবে আমরা যোগ করেছিলাম, n এর জায়গায় 2 বসাচ্ছি, t3 3 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইনটু 3, n এর জায়গায় 3 বসালাম। এইভাবে আমরা একটা ডট লাইন রাখবো, দিয়ে tn টাকে আবার লিখব 3 টু দি পাওয়ার n প্লাস 2 ইনটু n। হলো, এইটাকে যোগ করলে এই যোগফলটাই তো আমাদের বের করতে বলেছে, এটা হচ্ছে Sn মানে n সংখ্যক পদের সমষ্টি কত। তাহলে এটা দেখো 3 প্লাস 3 স্কয়ার প্লাস 3 কিউব প্লাস ডট 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 3 টু দি পাওয়ার n প্লাস
এই লাইনটা দেখো, 2টাকে যদি আমরা কমন নিই তাহলে কি পাবো, 1 + 2 + 3 n অবধি যোগফল, তাই না? এই অংশটা গুণোত্তর শ্রেণীতে আছে, এই অংশটা সমান্তর শ্রেণীতে আছে, যার জন্যই আমরা গোটা সিরিজটাকে কখনোই কোনো সমান্তর বা গুণোত্তরে পাবো না। তাহলে এটাকে আমরা গুণোত্তর শ্রেণী যোগফলের সূত্র a * r, এখানে a টা হচ্ছে 3, r টাও কিন্তু 3, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার, এখানে n টা পদ আছে n - 1/3 - 1 প্লাস 2 ইনটু, এই যোগফলটা তো সাধারণ n সংখ্যক, সাধারণ সংখ্যার সমষ্টি আমরা জানি, n ইনটু n + 1/2, 2টা কেটে গেল, হলো? আর একটু আমরা এগিয়ে দেব, তাহলে Sn কত হচ্ছে, 3/2 ইনটু 3 টু দি পাওয়ার n - 1 প্লাস n ইনটু n + 1, এই পর্যন্ত রেখে দিলেই হবে, ঠিক আছে? আর খুব বেশি যোগ বিয়োগ করার প্রয়োজন নেই, কারণ খুব বেশি সরলরেখাটা হবে না, ঠিক আছে? এই পর্যন্ত রাখলেই হবে, ওকে। তারপরে দেখো 20টা আজকের শেষ অঙ্ক। আর এর পরে যে অঙ্কগুলো রয়েছে এগুলো পরীক্ষায় খুব একটা পড়ে না, সেই জন্য এই পরেরগুলো আর করাচ্ছি না, আমরা একবারে পরের দিন দীর্ঘ উত্তরধর্মী চলে যাব। দেখো 20টা কি বলেছে, অঙ্কটা আগে পড়ে নাও। অঙ্কটা পড়ে নেওয়ার পর যে তথ্যটা দেওয়া আছে সেটাকে খাতায় লিখে নেবে সিম্বল দিয়ে। বলেছে দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক a আর দুটো গুণাত্মক মধ্যক p আর q আছে। তাহলে আমরা এটা লিখতে পারি, ধরি সংখ্যা দুটি x আর y, হলো? তাহলে আমরা বলতে পারবো x a y ap তে আছে এবং x p q y gp তে আছে। এইটা আমাদের দেওয়া তথ্য। তো এই দেওয়া তথ্যগুলোকে যদি আমরা এইভাবে তুলে নিতে পারি তাহলে অঙ্ক করা আমাদের কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে যেহেতু এরা ap তে আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x + y/2 সমান হচ্ছে 2a, বা x + y সমান 2a লিখতে পারবো। আর এরা যেহেতু গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে আমরা এটা লিখতে পারবো x/p সমান p/q সমান q/y, এটা লিখতে পারবো। বা এখান থেকে আমরা পেয়ে যেতে পারি, দেখো এটা সমান যদি এটা নিই তাহলে p² সমান হচ্ছে x3, আবার এটা সমান যদি এটা নিই তাহলে q² সমান পাচ্ছি py, এটা লিখতে পারবো, ঠিক আছে? এখন আমাদের প্রমাণ করতে দিয়েছে কি, দেখো p²/p আর q²/p, তাহলে p²/q তো এখান থেকেই পেয়ে যাচ্ছি, তাহলে p²/q সমান হচ্ছে x আর q²/y সমান হচ্ছে p, হলো? তাহলে এইটা প্লাস এইটা আমাদের মান বের করতে বলেছি, সরি এটা y। তাহলে লেফট হ্যান্ড সাইড নিচ্ছি আমরা, p²/q প্লাস q²/p সমান হচ্ছে x + y, আর x + y সমান তো আমরা পেয়ে গেছি 2a, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেলাম সরাসরি, নো, ঠিক আছে? প্রমাণিত। তাহলে আজকে এই পর্যন্তই রইলো। পরের যে অঙ্কগুলো রয়েছে মানে 21 থেকে 30 পর্যন্ত অঙ্কগুলো পরীক্ষায় খুব একটা পড়ে না, সেজন্য এগুলো আমি এখনই করাবো না। পরে যদি প্রয়োজন হয় কোশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার থেকে, তখন আমরা একটা একটা করে নেব, কারণ এগুলো এখনই করে মাথায় চাপটা বাড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? পরের দিন আমরা দীর্ঘ উত্তরধর্মী করবো, ঠিক আছে? তার আগে কিন্তু এর মাঝখানে যেগুলো বাদ দিয়ে দিলাম, যেগুলো হিন্টস দিয়ে দিলাম, সেগুলো অবশ্যই করে নেবে, নাহলে কিন্তু পরবর্তী অংশে বুঝতে পারবে না। সেই জন্য অঙ্ক করতে গেলে ঠিক পরপর সব করতে হবে। মাঝখান থেকে হঠাৎ করে একদিন একটা কোনো ভিডিও খুলে দিলাম, বাস, তাহলে তো বুঝতে পারবে না, ঠিক আছে? সেই জন্য সমস্ত ভিডিওগুলো প্রথম থেকে দেখে পরপর করতে হবে, ঠিক আছে?